আসসালামু আলাইকুম। আজ 14 মে 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃণমূলে শক্ত অবস্থান তৈরিতে হিমশিম এনসিপি। সাম্যর হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সার্জিস আলম। মোদিকে যা বললেন ওমানের গ্র্যান্ড মুফতি। এবার বিস্তারিত। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবর, তৃণমূলে শক্ত অবস্থান তৈরিতে হিমশিম এনসিপি। প্রতিবেদনে বলা হয়, আত্মপ্রকাশের 2.5 মাস পেরোলেও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করতে পারেনি বিপ্লবীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমানে নানাবিধ চ্যালেঞ্জের মুখে দলটি। এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি গঠনতন্ত্র, সাড়া ফেলতে পারেনি তৃণমূলের রাজনীতিতেও। অথচ এনসিপির রাজনীতিতে তার পূর্ববর্তী নাগরিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির ভূমিকা কি হবে তা নিয়ে নেই কোনো সুস্পষ্ট পরিকল্পনা। সে কারণে দেশবাসীও নতুন দলটির ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা পাচ্ছেন না। আত্মপ্রকাশের 2.5 মাস পেরোলেও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করতে পারেনি বিপ্লবীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয় এখনও পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এনসিপির অস্থায়ী কার্যালয় হিসেবে। জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বলেন, এনসিপিতে নাগরিক কমিটির বর্তমান ও ভবিষ্যৎ ভূমিকা কি হবে সেটি নিয়ে দলের অভ্যন্তরে এখন কোনো আলোচনা নেই। তবে নাগরিক কমিটিকে একটি সিভিক পলিটিক্যাল প্ল্যাটফর্ম বা প্রেশার গ্রুপ হিসেবে রেখে দেওয়া হবে। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। নাগরিক কমিটির যারা এনসিপিতে যুক্ত হতে ইচ্ছুক তারা কোন প্রক্রিয়ায় যুক্ত হবেন সেটি শিগগিরই জানিয়ে দেওয়া হবে। তৃণমূলে এনসিপির সাংগঠনিক পরিস্থিতি জানতে চাইলে দলের যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, তৃণমূলে শক্ত অবস্থান গড়ে তুলতে আমরা কাজ করছি। ইতোমধ্যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের নেতৃত্বে দেশের দক্ষিণাঞ্চল আর উত্তরাঞ্চলের বিভাগগুলোতে জেলা কমিটি গঠন করতে 2টি পৃথক টিম গঠন করা হয়েছে। কমিটিগুলো 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব তুলে ধরবে। দলীয় সূত্রে জানা যায়, 28 এপ্রিল দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিনকে প্রধান করে গঠন করা হয় গঠনতন্ত্র প্রণয়ন কমিটি। আহ্বায়ক নাহিদ ইসলাম অনুমোদিত কমিটিতে 1 সপ্তাহের মধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের পর পেরিয়ে গেছে আরও 1 সপ্তাহ। জানতে চাইলে জাবেদ রাসিন বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন শুরু হওয়ায় সময় মতো গঠনতন্ত্রের কাজ শেষ করা যায়নি। গত সোমবার খসড়া গঠনতন্ত্র দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় অতি দ্রুতই এটি উপস্থাপন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যর হত্যাকাণ্ড নিয়ে ভিসি ও প্রক্টরের ওপর দোষ চাপানোকে সত্য গোপনের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম লেখেন, আমার দীর্ঘদিনের ক্যাম্পাস অভিজ্ঞতা থেকে বলছি, সাম্য হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের ওপর যেভাবে দোষ চাপানোর চেষ্টা চলছে তা মূলত সত্য আড়াল করার চেষ্টা মাত্র। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে। এই জায়গার নিয়ন্ত্রণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়। সেখানে দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি, হেনস্থা সহ নানা অপরাধ চলে আসছে। এসব কার্যক্রমের পেছনে রয়েছে প্রভাবশালী কিছু সংগঠন ও তাদের ছত্রছায়ায় থাকা সিন্ডিকেট। তার অভিযোগ, উদ্যানের গেট ও আশপাশে বসানো হয়েছে শতাধিক ভাসমান দোকান। এতে একদিকে যেমন বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের ভিড় বাড়ছে, অন্যদিকে ক্যাম্পাসের পরিবেশও নষ্ট হচ্ছে। সার্জিস আরও দাবি করেন, এই দোকানগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বসায়নি, বরং ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কিছু নেতাকর্মী এসব দোকান বসিয়ে নিয়মিত চাঁদা তোলে। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ এসব কর্মকাণ্ডে পরোক্ষভাবে যুক্ত বলেও মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন এসব দোকান উচ্ছেদ করতে যায় তখন বাধা দেওয়া হয়। ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব দোকান আবার স্থাপন করা হয়। ফলে অপরাধের জন্য পরিবেশ তৈরি হয়। সার্জিস আলমের মতে, টিএসসি ও শহীদ মিনার এলাকায় যেসব চায়ের দোকান, ভাসমান ব্যবসা কিংবা মাদকের সিন্ডিকেট চলছে তারাই সাম্য হত্যার জন্য পরোক্ষভাবে দায়ী। তিনি আরও বলেন, টিএসসি কখনো শহরের মানুষের চা খাওয়ার বা আড্ডার জায়গা হতে পারে না। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত জায়গা। অথচ সেখানে এখন প্রায় 30টি চায়ের দোকান বসানো হয়েছে। এটা শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। তিনি বলেন, যখন প্রশাসন এগুলো বন্ধ করতে চায় তখন একটি শ্রেণী যারা নিজেদের প্রগতিশীল দাবি করে তারাই এর বিরোধিতা করে, অথচ তারাই আবার বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ চায়। সার্জিস দোয়েল চত্বর, মেট্রো রেল স্টেশন ও শহীদ মিনার ঘিরে বসানো বিভিন্ন ভাসমান দোকান
কারুশিল্প ও গাছের দোকানগুলোর কথাও উল্লেখ করেন। তার দাবি, এসব দোকানের কারণে বহিরাগতদের সংখ্যা প্রতিদিন বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। চাঁদাবাজির মাধ্যমে এর নিয়ন্ত্রণও রয়েছে একটি প্রভাবশালী মহলের হাতে। তিনি বলেন, আমার কোনো ভাইয়ের গায়ে একটি আঁচড় লাগুক সেটাও আমরা চাই না, কিন্তু একদিকে আমরা প্রশাসনকে কাজ করতে দিব না, নিজেরা পরিবেশ নষ্ট করব, আবার কোনো দুর্ঘটনা ঘটলে প্রশাসনের ওপর দোষ চাপাবো। এই দ্বিচারিতা চলতে পারে না। সার্জিস আলম তার পোস্টে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানান, ক্যাম্পাসের সব ভাসমান দোকান উচ্ছেদ করতে হবে। টিএসসি ক্যাফেটেরিয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। কার্জন হল, মোকাররম ভবন ও মোতাহার ভবনেও ক্যাফেটেরিয়া চালু করতে হবে। টিএসসিকে চায়ের দোকানের আড্ডা থেকে মুক্ত করতে হবে ও বহিরাগতদের প্রবেশ এবং যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, সাম্য হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থী এমন নৃশংসতার শিকার না হয় সেই ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী 1 জুন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি শুরু হয়। 2024 সালের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 1 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানির দিন ধার্য করা হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এই দিন ধার্য করেন। এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। এরপর 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল করে। কিন্তু 2023 সালের নভেম্বর মাসে আপিল শুনানির সময় দলের প্রধান আইনজীবী অনুপস্থিত থাকায় আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজ করে দেন। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় চূড়ান্তভাবে বহাল থাকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 1 আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। সন্ত্রাস বিরোধী আইনে জামাত, ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে গত বছরের 28 আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ইসলামী বাংলাদেশের তো নিবন্ধন পুনর্বহাল হয় নাই এখন পর্যন্ত। আমরা যেভাবে বলছি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যে অপরাধগুলো করেছে 71-এ এবং তারা এটা যেন ক্ষমা চাইতে হবে রাজনৈতিক দল হিসেবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে তিনি কথা বলেন। ব্যারিস্টার হেলাল বলেন, 71-এ যে ঘটনা ঘটেছে এটার ব্যাপারে মানুষের একটা আশা এই রকম হতে পারে যে একটা ফর্মাল অ্যাপোলজি, যে হ্যাঁ এটা ব্যাড ইনসিডেন্ট, ব্যাড ডিসিশন, এটা একটা অপরাধ সংগঠিত হয়েছিল। এবং আমার মনে হয় না এখন যারা এই রাজনীতির সাথে যুক্ত অধিকাংশই কিন্তু সেই সময় রাজনীতি করেছে বলে আমার মনে হয় না। এটা তো প্রতিষ্ঠিত যে এই ঘটনাগুলো ঘটেছে 71-এ। এটা একটি ঘটনা যেটা ওনারা এখন একসেপ্ট করেন না। তিনি বলেন, ওনারা যেটাকে ওন করেন, ওনারা স্বাধীন বাংলাদেশকে ওন করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ওন করেন, বাংলাদেশের জাতীয় পতাকা ওন করছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওন করছেন। সেখানে এরকম একটি স্টেটমেন্ট আসলে খুব বেশি রাজনৈতিক ক্ষতি হবে বলে আমার মনে হয় না। এবং তখন ওই যে বিতর্কগুলো ওনারা বারবার তুলছেন, তাহলে এটা নতুন প্রজন্মের যারা জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত হচ্ছেন, আমার মনে হয় তারাই এটা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন।
গত 10 মে শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের 2675 প্রসপারিটি অ্যাভিনিউ অফিসে নাগরিকত্ব গ্রহণের একটি অনুষ্ঠানে স্থানীয় সময় সকাল 8:45 যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিয়েছেন বিভিন্ন দেশের প্রায় 30 থেকে 35 জন নাগরিক। দেশভেদে নাম ডাকা হলে বাংলাদেশি অংশে দাঁড়ান 3 জন। তাদের মধ্যে থেকে একজনকে শনাক্ত করেন প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি দাবি করেন এই 3 জনের মধ্যে 2 জন সাধারণ বাংলাদেশি নাগরিক হলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান 5,500 বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। এ নিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের মিশন সমাপ্ত করে সজীব ওয়াজেদ জয় এখন আমেরিকান সিটিজেন। আমেরিকার সংবিধান রক্ষার শপথ নিয়েছেন তিনি। অথচ যারা দিনরাত আমেরিকার সমালোচনা করেন তাদেরই একজন এখন সেই দেশের নাগরিকত্ব নিচ্ছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মুখে আমেরিকার বিরোধিতা আর বাস্তবে তাদের নেতাদের এই দ্বিচারিতা স্পষ্ট। জয়ই তার প্রকৃষ্ট উদাহরণ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, তথ্য জানাই শেষ কথা নয়। এই পৃথিবীতে তথ্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এর চেয়েও আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তথ্যকে যাচাই বাছাই করা। ধরুন আমি গুগলে আম লিখে সার্চ করলাম, অনেক ধরনের তথ্য চলে আসবে, কিন্তু সেই তথ্যগুলো কি অপতথ্য না সঠিক তথ্য সেটি আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। সেই জন্যে তথ্য প্রকাশ করবার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে এটা সঠিক কিনা। আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকাশের সময়ে অহরহভাবে যা দেখি তাই প্রকাশ করি, কিন্তু অবশ্যই ভাবার উচিত যে যা দেখছি, যা পেলাম তা কি সত্য, তা কি কোষ্টি পাথরে যাচাই বাছাই করা। সুতরাং আসুন তথ্য প্রকাশের আগে, তথ্যকে সত্য মেনে নেবার আগে একটু কোষ্টি পাথরে ঘষে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। দর্শক, এবার দেশের বাইরের খবর। ভারতের প্রতি মুসলিম শাসকদের দয়া ও উদারতা স্মরণ করার আহ্বান জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খালিলি। গত শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির বিষয়ে তিনি এই আহ্বান জানান। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খালিলি ভারত সরকারকে মুসলিম শাসকদের অতীতের দয়া ও উদারতা স্মরণ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি পাকিস্তানকে আগ্রাসীদের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানান। এক বিবৃতিতে মুফতি বলেন, আমরা পাকিস্তানকে তাদের আগ্রাসীদের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন জানাই। আমরা আশা করি তারা তাদের নিপীড়িত মুসলিম ভাইদের পাশে, বিশেষ করে পবিত্র আল আকসার ভূমিতে দৃঢ়তা ও শক্তি নিয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা মুসলমানদের প্রতি শত্রুতা পরিহার করুক এবং স্মরণ করুক যে অতীতে তাদের মুসলিম শাসকরা ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের প্রতি দয়া ও উদারতার সাথে আচরণ করেছিলেন। ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চল ব্রিটিশ সাম্রাজ্যের আগে মুসলিম শাসকদের অধীনে ছিল। মুঘল সাম্রাজ্য 16 থেকে 18 শতকের মধ্যে উপমহাদেশের বেশিরভাগ অংশ শাসন করেছিল। এর আগে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পোস্টে ট্রাম্প লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থানে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রুবিও বলেছেন, গত 48 ঘন্টা ধরে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সেনাপ্রধান আসিম মুনির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অসীম মালিক সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন।
তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী এবং শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের জন্য আমরা তাদের প্রশংসা করি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।